মাথা খারাপ হয়ে গেছে, এদের ব্যালেন্স হারিয়ে ফেলেছেন সবাই। এর কারণটা একটাই হচ্ছে, ওএমআর শিট খুঁজে পাচ্ছে না, উত্তর নেই তো। বৈঠকের পর বৈঠক করছেন, তারা বলছেন আমাদের ওএমআর শিটটা দেখা নেই, আমরা যোগ্য সেটা বলুন, উত্তর নেই। অযোগ্য যখন আপনারা বলছেন অযোগ্যদের চিহ্নিত করুন, উত্তর নেই, তখন কি করবেন? কি করে চাকরিহারারা আশ্বস্ত হবে? তারা কি অশিক্ষিত মূর্খ নাকি? যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরির মেয়াদটা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো, ওই পর্যন্ত তারা মাইনে পাবেন। সাময়িক স্বস্তি যদি কেউ পেয়ে থাকেন সেটা হচ্ছে ছাত্ররা যারা পরীক্ষা দিয়েছেন। এর বাইরে তো তাদের আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে, তো তাদের তো যে অনিশ্চয়তা ছিল সেটাই থেকে গেল। চাকরিহারাদের চাকরি নেই, ডিসেম্বরের পরে থাকবে না। নিয়োগের যেখানে কথা বলা হচ্ছে সেটা মে মাসের থেকে যেটা শুরু করা হবে, সেখানেও চাকরি যারা করছিলেন তাদের বসতে হবে। এখন তো তারা স্টুডেন্ট লাইফে নেই, এখন তারা শিক্ষক, তো সেখানে আবার কম্পিটিটিভ এক্সামিনেশনে বসে যারা শিক্ষক হয়েছিলেন, যারা যোগ্য আছেন, তাদের মধ্যে তো 60% সেখান থেকে উত্তীর্ণ হতে পারবেন না। এটা তো খুব অত্যন্ত স্বাভাবিক বিষয়। এটা সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখনো তৃণমূল কংগ্রেস পারে প্রকৃত চোরদের ধরতে, যারা চাকরি কিনেছে তাদের চিহ্নিত করতে। চাকরি কিনেছে তাদের চিহ্নিত করে বার করুন, এবার তারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের আক্রমণ করবে। সেই কারণে তৃণমূল কংগ্রেস মুড়ি মিছিয়ে এক করে দিয়েছে, ব্যাস গল্প শেষ। একই দিনে ত্রিফলা আক্রমণ বলা যেতে পারে। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কথা না শুনে চলে গেলেন, দুটো কেন্দ্রীয় কমিশন চলে গেল, একসাথে ত্রিফলা আক্রমণ। এটাকে আক্রমণ বলছেন কেন? যেখানে দাঁড়িয়ে একজন মহিলা প্রকাশ্যে বলছেন বিএসএফ কে যে আমাকে গুলি মেরে ঝাঁঝরা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু অন্য কেউ এসে আমার সম্ভ্রম হানি করবে, এটা হতে পারে না। এই দৃশ্য দেখেছেন আগে কোনোদিন দেশে? শিক্ষক বলছে আমি 100 ছেলেকে বিনা পয়সায় পড়াই, সেই ছাত্ররা আমাকে তরোয়াল নিয়ে আক্রমণ করেছে। মুখ্যমন্ত্রী বিএসএফ কে আক্রমণ করছেন, বলছেন বিএসএফ বাইরে থেকে লোক ডেকে এনেছে, আর তারই পুলিশ, তিনি পুলিশ মন্ত্রী, তারা প্রেস কনফারেন্স করে যাদের গ্রেপ্তার করেছে তাদের বলেছে তারা সবাই স্থানীয়। যেখানে সম্পূর্ণভাবে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়ে গেছে, যেখানে স্থানীয় হিন্দুদের জীবন জীবিকা লুট হয়ে গেছে, যেখানে মহিলারা সম্ভ্রম মাচাতে শিশুপুত্রকে নিয়ে নদী পার করছে, যেখানে 5 পুরুষের ভিটে ছেড়ে একজন হিন্দিবাজি মানুষ বলছেন যে আমার ঠাকুরদাদের জন্ম তো এই বাড়িতে, কিন্তু আমি ঝাড়খণ্ড চলে যাচ্ছি কারণ এখানে থাকতে পারবো না। 4 ঘন্টা ধরে পুলিশ আসেনি। সিএ এর সময় আক্রমণ করেছিল, তখন আমরা ঠেকিয়েছিলাম পুলিশকে সঙ্গে নিয়ে, এখন আর পারছি না। এই যে এক্সোডাস চলেছে, পানীয় জলে বিষ মিশিয়ে দিচ্ছে, ভয়ে মানুষ জল খেতে পারছে না, ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না। যে শিবির করেছে সেখানের পরিস্থিতি দেখুন, 400 পরিবার একটা গল্প তৈরি করা হয়েছে। কত মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন, ভিন রাজ্যে চলে গেছেন, তাদের সংখ্যা কত? মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না সেইখানে? যারা আক্রমণ করলো, যারা প্রকাশ্যে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকে হুমকি দেয়, তাদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করছেন। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষ যদি মনে করে থাকেন, কলকাতাবাসী, আমরা যারা এখানে সবাই আছেন, আপনারা যারা আছেন, আপনারা যদি মনে করে থাকেন যে এই মুহূর্তে মুর্শিদাবাদ, মালদা জেলার নদিয়ার একাংশের দক্ষিণ 24 পরগনার হিন্দুরা সুরক্ষিত আছেন, তাহলে মুখ্যমন্ত্রী যা বলছেন সঠিক বলছেন, সেটা মানুষের উপরে ছেড়ে দিন। বলছি, রাজ্যের শাসক দল বারবার অভিযোগ করছে আপনারা নাকি বিভাজনের চেষ্টা। এই সমস্ত কথা কেউ শুনে না। তৃণমূলের সমস্ত বিবৃতির প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো বস্তা পচা এ ধরনের অভিযোগ, এর মধ্যে কোনো রাজনীতি নেই। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতি বিষয়টাকেই তুলে দিয়েছে। আর এর মধ্যেই আপনাদের যে গ্রাম চলো বা বিভিন্ন ক্ষেত্রে একেবারে গ্রামে গিয়ে প্রোগ্রাম রয়েছে, কর্মসূচি রয়েছে, কোথাও ওই গ্রাম দিয়ে শহর ঘেরার যে কনসেপ্ট আগে নকশাটা ভাবতেন, সেটারই পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করছে। কে মনে করছে? পশ্চিমবঙ্গে
তথা সারা ভারতবর্ষে মানুষদের সংখ্যা কত? দেশের তো গৃহমন্ত্রী বলে দিয়েছেন যে 2026 31শে মার্চ ভারতবর্ষ থেকে মাওবাদের অবসান হয়ে যাবে। কোথায় তাদের সংগঠন, কোথায় বামপন্থীরা, কোথায় বিজেপি? 20টা রাজ্যে আমরা এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ আমাদের পরিচালনার দায়িত্ব দিয়েছে। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে একটা রাজনৈতিক দল তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে, সম্পূর্ণভাবে ভারতবর্ষের মাটির কথা বলে। কোনো বিচ্যুতি হয়নি। 80-র দশকে আমরা যখন রাজনীতি করেছি তখন আমরা যে স্লোগান দিয়েছি যে 370 ধারা বাতিল করো, 50-এর দশক থেকে বলছি, আমরা করে দেখিয়েছি। কোনো হিডেন এজেন্ডা নেই। ইউসিসির কথা মুখ্যমন্ত্রী সেদিন বললেন অপ্রাসঙ্গিকভাবে, ওখানে আমরা তো বলছি হ্যাঁ আমরা করব। এখনো 4 বছর বাকি আছে। কমন সিভিল কোড বিল ভারতবর্ষে চালু হবে। এটা লুকিয়ে চুরিয়ে নয়, একদম সরাসরি। এটাই নিড অফ দ্য আওয়ার। এটা ভারতবর্ষের অধিকাংশ মানুষ চান। সেই জন্য এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যাগরিষ্ঠ যে যার সঙ্গে থাকবে সেটাই গণতান্ত্রিক ব্যবস্থা, এবং তাদের কথা ভেবেই এখানে চালু হবে। কোথায় আপনার ইসলামিক কান্ট্রিতে কোথায় ওয়াকফ বোর্ড আছে? কোন দেশে আছে? জমি দিয়েছে মুসলমান, জমি পেয়েছে মুসলমান, লুট করছে মুসলমান, আর তার লুটে মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী বলুন উমানন্দ রোডে যে ওয়াকফ প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা এই মুহূর্তে কার হাতে গেছে, তার টাকা কোথায় গেছে, উনি তাদের ধরুন। গ্রামাঞ্চলে প্রচার কর্মসূচি, আরে গ্রামাঞ্চলে প্রচার করবো আমরা কিভাবে প্রচার করবো? কি সাংবাদিক ঠিক করবে নাকি? আমরা কিভাবে প্রচার করব, কার বাড়ি যাবো, কার সঙ্গে বসবো, কাকে কি কথা বলবো, সেটা কি সাংবাদিক সম্মেলনে ঠিক হবে? মালদার যে ক্যাম্পগুলো রয়েছে সেখানের অবস্থা খুবই খারাপ, শোচনীয়। যারা হিন্দুদের তো রক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতে পারেন না, ক্যাম্পগুলোতে রেখেছে, সেখানেও তাদের হাল খুব বেহাল। এই অবস্থা হবে কারণ বাইরে থেকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। যে রাজ্যে বিরোধী দলনেতাকে আর্ত মানুষের পাশে দাঁড়াতে যাওয়ার জন্য হাইকোর্টের পারমিশন নিতে হয়, তো সেখানে যারা ক্যাম্পে আছেন তাদের অবস্থা কি হতে পারে? এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা? এখানে কোনো সরকার আছে? যে যা খুশি বিবৃতি দিচ্ছেন, মুখ্যমন্ত্রী একটা শব্দ করছেন না, বরঞ্চ উল্টো মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে যারা আক্রমণ করছে তাদের অ্যাড্রেস করছেন যে আমরা তোমাদের সঙ্গে আছি। গতকাল বিরোধী দলনেতা বলছেন যে হিন্দুদের রক্ষার্থে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গ্রামগুলোতে এখানে 20% রয়েছে লাইসেন্স নাও রাখা। এটা কাশ্মীরের বেশ কয়েকটা জায়গাতে রয়েছে যেটা পাকিস্তান সংলগ্ন সীমান্ত। দেখুন, আত্মরক্ষার জন্য যে অস্ত্রের প্রয়োজন হবে সেটা রাখতে হবে। প্রাণের থেকে মূল্যবান জিনিস পৃথিবীতে কিছু নেই মনুষ্য সমাজে। তো সেখানে আপনাকে যদি কেউ তলোয়ার নিয়ে আক্রমণ করেন, আপনি কি কৃষ্ণের বাঁশি নিয়ে ওখানে বাঁশি বাজাবেন? চলবে না। পাল্টা যেটা করার দরকার সেটা করতে হবে। পাল্টাটা কি সেটা মানুষ বুঝে না। প্রতিরোধ গড়ে তোলে মানুষ, কোন রাজনৈতিক দল নয়। কি অন্যায়ের কথা বলেছে? আপনার বাড়িতে দেখতে পেলেন যে 100 জন ছাত্রকে বিনা পয়সায় যিনি পড়ান শিক্ষক, তাকে সেই ছাত্ররা অস্ত্র নিয়ে আক্রমণ করতে আসছে। আজকে একটার পর একটা হিন্দু বাড়িকে লুট করা হলো, দোকানগুলো জ্বালিয়ে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে মলকে লুট করে ফেলা হতো। মলের মালিকটাকে নরেন্দ্র মোদী ছিল নাকি না বিজেপির মল ছিল ওটা? রাস্তায় ধরে ধরে মোটরসাইকেল চালাচ্ছে। আপনি অস্ত্র নিয়ে কাউকে আক্রমণ করবেন, তো সুকান্ত মজুমদার বলবে না অস্ত্র রাখতে হবে? অস্ত্রের জবাব তো অস্ত্র দিয়েই যেতে হবে। আমরা এখনো বলছি শুভবুদ্ধি সম্পন্ন প্রগতিশীল যারা মুসলিম আছেন তারা এটাকে সমর্থন করছেন না। যারা রুটি রুজির জন্য ড্রাইভারের কাজ করেন, দিনমজুরের কাজ করেন, সেই মুসলমান এটাকে সমর্থন করছে না। তারা কাজে যেতে গেলে কিছু ধর্মান্ধ মানুষ বলছে তোরা কাফের হয়ে গেছিস। পেছনে সমস্ত তৃণমূল কংগ্রেসের এই নেতারা আছে, তাদের কারণে এই ঘটনা ঘটছে। শাসক দল পুলিশ আছে সঙ্গে, আর শাসক দলের নেতারা আছে, যদি একযোগে নেমে থামানোর চেষ্টা করে থামতো না। ভারতবর্ষের কোথায় কি হয়েছে? আপনি বললেন সানাই বাজালে হবে না, সানাইয়ের বদলে তাহলে কি বাজানো হবে? কি সানাই বাজালে হবে না? ওটা মানুষ বুঝে নেবে কোনটা বাজলে কাজ হয়, সেটা মানুষ বুঝে নেবে। আক্রমণ, আমরা হিংসা চাই না, কিন্তু যে আক্রান্ত হবে যে মানুষ, সে যে কোনো সম্প্রদায় হতে পারে, সে আত্মরক্ষার প্রয়োজনে সেটা রাখবে।
মানে সেটাই মানে তেগ বাহাদুরকে যখন দিল্লিতে যখন ওনার মুন্ডুচ্ছেদ করা হয়েছিল, উনি একটা শব্দ বলেছিলেন যে মানে সির দিয়া মগর সার নেই দিয়া। তারপরে গুরু গোবিন্দ সিং যে অবস্থান নিয়েছিলেন যে সেটা সেই সময় যেটা প্রয়োজন ছিল, এবার এখানেও সেটা হবে। মানে আপনি কি প্রয়োজন বোধ করছেন যে হিন্দুদের রক্ষার্থে আনস্ট্রাইকিং? আমি হিন্দু মুসলমানের কোনো কথা বলছি না, আমি বলছি যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে, যেখানে নিরপরাধ মানুষকে, অসহায় মানুষের উপরে অস্ত্র নিয়ে কেউ আক্রমণ করবে, সেই মানুষকে তো সবসময় পুলিশ প্রোটেকশন দিতে পারবে না, কোনো রাজনৈতিক দল দিতে পারবে না। তো নিজেদের আত্মরক্ষার্থে আজকে সেই মানুষের হাতে অস্ত্র তাকে নিতে হবে। এটা তো স্বাভাবিক আছে, আপনি বললেও নেবে সুকান্ত মজুমদার, না বললেও নেবে। এরপরে দেখা যাবে যে যখন ওই সিঁদুর খেলা হয় দেবী দুর্গার মানে বিসর্জনের দিন, ওই দিন মহিলারা হাতে কাটারি রাখবে। আর এই অবস্থা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণে। শ্রমিক ভট্টাচার্যকে যদি আমার তো অত জোর নেই শরীরে, তলোয়ার নিয়ে তুলতে পারবো না আমি। দিলীপ ঘোষ অস্ত্র নেবে, একদম নিশ্চিন্ত থাকুন, টাইট চেয়ারা পেটাই, এখনো দেখুন ফর্মা। আজকে মুর্শিদাবাদে জুনিয়র ডাক্তাররা একটা মেডিকেল ক্যাম্প করতে গেছিল অভয়া দিনে, তাদের কাছে এসেও সাধারণ মানুষজন তাদের নানান অভাব অভিযোগের কথা বলছে গ্রামবাসী। আরে এটা তো পুরো দৃশ্যমানতায় আছে, কিন্তু নরেন্দ্র মোদীর কোনো মানে পেছন থেকে প্রম্পট করছেন না। এটা তো বিজেপি লিখিত কোনো চিত্রনাট্য নয়। অসহায় মানুষ আজকে সামনে এসে বাঁচতে চাইছে, বলছে আমায় গুলি মারো বিএসএফ কে, তারপরেও আমরা এখানে দেখছি অদ্ভুত অদ্ভুত মানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। আরে মানুষকে মারছো কেন? প্রতিবাদ তো প্রত্যেকেই করতে পারে। আপনি সাংবাদিক হিসেবে কোনো ঘটনার ব্যক্তিগত জীবনে আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। তা আন্দোলন করার, প্রতিবাদ করার, ধর্ণা, অবরোধ, বন্ধ এগুলো তো চলে, কিন্তু আপনি হিন্দুদের বাড়িতে আক্রমণ করছেন কেন? হিন্দুর সঙ্গে আপনার এখানে ওয়াকফ বিলের দূর দূর পর্যন্ত কোথায় সম্পর্ক আছে? আরে মুখ্যমন্ত্রী যেখানে আপনার এখানে কুণাল বোসকে করে দিয়েছেন অ্যাকাউন্টস কমিটির অ্যাকাউন্টস অফিসার ওয়াকফ বোর্ডের ওয়েস্ট বেঙ্গলে 2022 সালে, তার দেওয়া অ্যাপয়েন্টমেন্ট। এর আগে কুচবিহারে ওয়াকফ বোর্ডের প্রধান এবং অ্যাকাউন্টস অফিসার হিন্দু ছিলেন, কোথায় অসুবিধা হয়েছে? ফিরাদ হাকিম তো তারকেশ্বর মন্দিরে ছিলেন। এত মন দিয়ে লোকটা শিবের পুজো করলো, শিবের ধ্যান করে রাত্রিবেলা স্বপ্নে দেখতে পেলো যে না, আমার পথ ভুল পথ, দাওয়াতে ইসলামী একমাত্র পথ, সেই জন্য বললেন আমরা সব হিন্দুরা দুর্ভাগা। উনি শিবের ওখানে সাধনা করেই দেখতে পেয়েছিল ওটা, মুসলমান করে দাও। এরা যে বামপন্থীদের একটা বিষয় দেখা যাচ্ছে, প্যালেস্তাইন নেতারা প্রচন্ড সরব, কিন্তু মালদার ঘটনা বা ইউবাস্তুদের সমস্যা এটা নিয়ে একদম কেন? বামপন্থীরা কি নিয়ে চিন্তা ভাবনা করছেন এ নিয়ে মানুষের কোনো চিন্তা ভাবনা নেই। বামপন্থীরা ইসরায়েলকে কোনো দেশ হিসেবে মনে করেন, এটা তাদের ঘোষিত অবস্থান। ও তো ইথিওপিয়া মার্কিনী অবরোধ হলে আপনি দেখতে পারবেন টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত পদযাত্রা, আমরাও দেখেছি। কিন্তু পাশের রাজ্য হিন্দু মানে পাশের রাজ্য বাংলাদেশে যখন কমিউনিস্ট পার্টির নেতা গুলি খেয়ে গেল, এখানে মোহাম্মদ সেলিম চোখের জল ফেললেন না। আজকে কি অবস্থা হয়েছে দক্ষিণ 24 পরগনায়? যখন গন্ডগোল লাগবে তখন চম্পাহাটিতে সুজন চক্রবর্তীকে বাঁচানোর জন্য বিজেপিকে যেতে হবে। মানে বিজেপি যে কথা বলছে সেই সংঘবদ্ধতার মধ্যে দিয়ে সুজন চক্রবর্তী বাঁচবে, মোহাম্মদ সেলিম ওনাকে বাঁচাবে না। যে সেকুলার শব্দ বলে কোনো শব্দ, সেকুলার শব্দ কি পন্ডিত জওহরলাল নেহরু জানতেন না? জওহরলাল নেহরু কি ইংরেজি শব্দ জানতেন না? মূর্খ ছিলেন না? বাবা সাহেব আম্বেদকর সেকুলার শব্দটা জানতেন না? ভারতবর্ষতেই কে সেকুলারিজম শেখাবে পৃথিবীর অন্য দেশ? কোন দেশে খ্রিস্টান না হলে প্রধানমন্ত্রী হওয়া যায় না, প্রেসিডেন্ট হওয়া যায় না। এই তো সমস্ত নিয়ম কানুন চারদিকে ছড়িয়ে রেখেছে। অগণতান্ত্রিক ভাবে একটা স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে 42nd অ্যামেন্ডমেন্টে সমাজতন্ত্র এবং সেকুলারিজম শব্দটা ঢোকানো হয়েছিল, ওর সঙ্গে ভারতের কোনো যোগাযোগ নেই। এই রবিবার হ্যাঁ, ভালো আন্দোলন তো করা দরকার। সিপিএম এর তো কোর যে জায়গাটা ছিল সেটাই সিপিআইএম ছেড়ে দিয়েছে। আপনি এই যে 14 বছর একটা শাসক দল ক্ষমতায় আছে, যারা পাটটা কেড়ে নিচ্ছে, আপনি দেখেছেন কোথায় কৃষক সভা গেল? এত বড় দুর্দণ্ড প্রতাপ সংগঠন কৃষক সভা কোথায় ছিল?
এখন এই ঘোলা জলে নেমে পড়েছে। নামুক, আন্দোলন করা ভালো, কিন্তু এই যে নির্বাচনটা সামনে আসছে, মানে 26-এর আগেই হবে আশা করা যাচ্ছে, অত যাবে না, তাতে মানুষ ঠিক করেছে দুটো জিনিস বাইনারি। তৃণমূলকে হারাতে হলে বিজেপিকে ভোট দিতে হবে, নো ভোট টু বিজেপিতে আর কেউ অংশগ্রহণ করবে না। একই সঙ্গে পরের মাসে একটা ভারত বন্ধেরও ডাক দিয়েছে কারা? এই বামপন্থী বিভিন্ন সংগঠন। ভালো, বন্ধই করে দিয়ে গেছিল আগে পশ্চিমবঙ্গ, আর তৃণমূল এসে বন্ধ জিনিসগুলোকে হয় বিক্রি করে দিয়েছে মাটিটাকে, আর নাহলে ওটাকে আরো মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে। আপনি কিছুদিন আগে আহ্বান করেছিলেন বামপন্থী কর্মীদেরও, তৃণমূল নেতারাও বলেছিলেন যে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, সিপিআইএম এর নেতারা আপনাদের এরকম বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাচ্ছে, আসতে চাইছে, হিন্দুদের তো একজন হওয়ার বার্তা দিচ্ছে, সুজন চক্রবর্তীকে আক্রমণ করে বা তাদের পাশে আপনারা দাঁড়াবেন? অবশ্যই দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো। কোন রাজনৈতিক দলের অফিস যদি আগুন লাগিয়ে দেয় কেউ, আমরা প্রতিবাদ করবো না? দক্ষিণ 24 পরগনায় সিপিআইএম দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরেছে, বিজেপি প্রতিবাদ করেছে। বিজেপি সংকীর্ণ রাজনীতি, রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না। আমরা এখনো বলছি যে পশ্চিমবঙ্গে বামপন্থী যার কর্মীরা আছেন এবং সমর্থক আছেন, এবং কংগ্রেসের অবশিষ্ট যে সমর্থক থেকে গেছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে আপনারা এগিয়ে আসুন, এক জায়গায় ভোট দিন, তারপরে তৃণমূল বিসর্জনের পরে যে যার পথ বেছে নেবেন। এই প্রশ্নটা নেতা কর্মীর নয়, এই প্রশ্নটা যোগদান মেলার নয়, এই প্রশ্নটা বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এটা পশ্চিমবঙ্গের সমস্ত ভারতীয় মুসলমান যারা আছেন, এই পশ্চিমবঙ্গে যাদের জন্ম, এটা যাদের মাটি বলে নিজেরা মনে করে, সেই মুসলমানদের স্বার্থে, বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে, সীমান্তবর্তী জেলাগুলোকে ভারতবর্ষের মধ্যে রেখে দেওয়ার স্বার্থে সকলে এক হওয়ার প্রয়োজন আছে। এই হুলিগানিজম, এই লুম্পেন প্রলেতারিয়েটদের আস্ফালন দীর্ঘদিন চলতে পারে না। মালদহের ঘর ছাড়া যারা পশ্চিমবঙ্গে আছেন তারা অভিযোগ করছেন তাদের জোর করে তাদের গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে, হুমকি দেখানো হচ্ছে। এটা তো দেখানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ শান্ত আছে। ওই মানুষগুলো গিয়ে যখন ধর্ষিত হবে তখন মুখ্যমন্ত্রী কি তার দায়িত্ব নেবেন? একটা গ্রামের মানুষ যার জীবন জীবিকার জন্য তার জীবন যুদ্ধ করে যেখানে বেঁচে থাকতে হয়, যার 3-4টে শহরে মানুষের মতো নেতাদের মতো ফ্ল্যাট নেই, সে এমনি এমনি নিজের ভিটে মাটি ছেড়ে মানুষ চলে আসে? বাচ্চাগুলো স্কুলের বই পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, বই ছেড়ে দিচ্ছে, ঘরের লক্ষ্মীর ওখানে গিয়ে লাথি মারছে। আপনারা দেখতে পেলেন না? বিভিন্ন জায়গায় তো সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করবার চেষ্টা করা হচ্ছে। আপনার পাঁশকুড়ায় কি হচ্ছে, সামনে ব্রেক ড্যান্স করছে আর একবার করে ভেতরে গিয়ে বিগ্রহে লাথি মারছে। তো এগুলো কি এই সমাজে এগুলো কি চলে নাকি কোনোদিন? রাজ্যপালের ভূমিকায় আপনারা খুশি? রাজ্যপালের ভূমিকায় আপনারা খুশি? রাজ্যপালের ভূমিকায় আমরা খুশি কি অখুশি এটা তো প্রশ্ন নয়। তিনি সংবিধানের কাস্টোডিয়ান। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থা শুধু প্রশ্নচিহ্নের মুখে নয়, সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। তা মানুষ তার কাছে অনেক বেশি প্রত্যাশা করে। কিন্তু এত দেরিতে ঘটনাটা ঘটছে, যবে উনি যাচ্ছেন রিঅ্যাকশন দিচ্ছেন এত দেরি। আমি তো রাজভবনের মুখপাত্র নই, প্রতিনিধিও নই, আর রাজ্যপালের আমি ভাইপো নই, বলে আমি কি করে বলবো এত কথা? আরে প্রত্যাশা যদি সবই পূরণ হয়ে যেত তাহলে তুমি আমার এত প্রশ্ন করতে নাকি? মানুষ ঠিক করবে। প্রাপ্ত বসু সুকান্ত মজুমদারকে নাদুস নুদুস গোপন গণেশ বলে করা। হ্যাঁ, প্রাপ্ত বসু সুকান্ত মজুমদারকে নাদুস নুদুস গোপন গণেশ বলে করা হচ্ছে। ও তৃণমূলীকরণ হয়ে গেছে। শিক্ষা, রুচি, তার সৃজনশীলতা, একজন নাট্যকর্মীর, তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে এখানকার শিক্ষামন্ত্রী হিসেবে বলবেনি। কারণ তো মাথা খারাপ হয়ে গেছে। এদের ব্যালেন্স হারিয়ে ফেলেছেন সবাই। এর কারণটা একটাই হচ্ছে, ওয়েমার শিট খুঁজে পাচ্ছে না, উত্তর নেই তো। বৈঠকের পর বৈঠক করছেন, তারা বলছেন আমাদের ওয়েমার শিটটা দেখা নেই, আমরা যোগ্য সেটা বলুন, উত্তর নেই। অযোগ্য যখন আপনারা বলছেন অযোগ্যদের চিহ্নিত করুন, উত্তর নেই, তখন কি করবেন? সারা রাত্রিবেলা অন্য কোনো স্বপ্ন দেখছেন, দেখে এই সব সুকান্ত মজুমদারকে বলছেন।
নববধূ বলছে যে দিলীপ ঘোষকে তিনি রাজ্য সভাপতি হিসেবে ওকে, দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি হিসেবে দেখতে পান বলছেন দিলীপ ঘোষ। আমি তো জানি না দিলীপ ঘোষের বিয়ে হয়েছে বলে। এখন তার বিয়ের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালে যার সাথে বিয়ে হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে তিনি বলেছেন যে তিনি দিলীপবাবুকে রাজ্য সভাপতি হিসেবে দেখতে চান যে একটা গণতান্ত্রিক দল, উনিও পার্টি কর্মী, উনিও পার্টি অনেকদিন ধরে আমি দেখছি করছেন, সব মিটিং মিছিলে উনি যান। তো উনি যদি এটা বলে থাকেন, বলেছেন নতুন পানি গ্রহণ করতে চলেছেন, তো স্বাভাবিকভাবেই এটা বলবেন, না বললেই সেটা আশ্চর্যের ব্যাপার। আপনারা দিলীপ ঘোষ বিয়ে করছে তাকে শান্তিতে থাকতে দেবেন না, এই তো অদ্ভুত ব্যাপার। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে, মুখ্যমন্ত্রী ভালো কাজ করেছেন। ওই দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে যাতে মুর্শিদাবাদের মানুষগুলো শান্তিতে থাকতে পারে সেটার ব্যবস্থা করুন। দিলীপ ঘোষের বিয়েটাকে সামনে রেখে দিয়ে আপনি এই মুহূর্তে যেটা হচ্ছে মুর্শিদাবাদ মালদা সেই ঘটনা থেকে চোখ ঘোরাতে পারবেন না। এটাও তো একটা পরিকল্পিত ভাবে চলছে। আর দিলীপ ঘোষের নিশ্চয়ই দিলীপ ঘোষ বিয়ে করেছেন, বিয়ের মধ্যে অস্বাভাবিক কি আছে? দিলীপ ঘোষের রাজনৈতিক কর্মী, তিনি বিয়ে করেছেন, এই নিয়ে উন্মাদনার কিছু নেই। দিলীপ এটাই প্রমাণ করছে দিলীপ ঘোষ জননেতা, তার গ্রহণযোগ্যতা আছে, জনপ্রিয়তা আছে, সেই জন্য দিলীপ ঘোষের মৃত্যু নিয়ে হ্যাঁ সবাই করবে। হ্যাঁ মেয়েরাও করতে পারে, কীর্তি আজের যদি একটু নাচেন আমাদের আরো ভালো থাকবেন, সেটা ভিডিও পোস্ট করবে। কারণ একজন মেয়ে ইয়ার্কি শাদি বলে নাচছেন, আর অন্য একদিনে যখন মুর্শিদাবাদে আগুন জ্বলছে তখন তিনি নিরুত্তাপ অবস্থায় চা খাচ্ছেন, তো বোঝাই যাচ্ছে। আরেকজন খাবারের কি কি খাচ্ছেন দুপুরবেলার মেনু পোস্ট করছেন, নামই তো তৃণমূল কংগ্রেস। কে আপনি ঠিক করবেন নাকি দিলীপ দার পিছুটা কোথায় আছে না আছে? গান কোনো জায়গায় পড়বে না, দিলীপ ঘোষ যা ছিল তাই থাকবে, ময়দানে ছিল ময়দানেই থাকবে। আচ্ছা, ভারতে 17 রাউন্ড গুলি আর 3টে আর্মস উদ্ধার হয়েছে উত্তর চব্বিশ পরগনা এসটিএফ অভিযানে। আগ্নেয়াস্ত্র গুলি, ও দেখবেন ও আগ্নেয়াস্ত্র কোনো নেই, ওই টিপলে ব্যারল ফেটে যেতে পারে। ওকে যে মাল রেখে দিয়েছিল সেগুলো ওরা উদ্ধার করে, সে ওয়ান শটার উদ্ধার করে পুলিশ। আর যখন আপনারা রাস্তায় দেখান, যখন নির্বাচন হয় তখন দেখবেন হাতে পিস্তল নিয়ে ঘুরছে। কোনোদিন তো আমি শুনলাম না একটা 9mm উদ্ধার হয়েছে, কোনোদিন একটা ভালো ম্যাগাজিনে 3-2 উদ্ধার হয়েছে, কোনোদিন ছোট কোনো আগ্নেয়াস্ত্র, আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ শুনতে পাইনি। যখন বোমাগুলো উদ্ধার করে সে বোমাগুলোর কোনো ভেজাল, ফাটেও না। ওই সব বোমা আর দুর্বল গ্রুপের কাছে কিছু রেখে দিয়েছে, ওদের চিহ্নিত করে তুলে দিয়ে বিরাট কাজ করছে। আরে আর ওসব বোমা এখানে না ধরে যেখানে ধরবার সেখানে ধরো। দেখছেন হাত জোড় করে কেঁদে ঢুকে পড়েছে হিন্দুর দোকানে প্রাণ বাঁচাতে, পুলিশ কি করবে? তৃণমূল তুলে দিয়েছে মৌলবাদীদের হাতে ক্ষমতা। পুলিশের বউ বাচ্চা আছে বেচারি, ওদের সবসময় দোষ দেওয়া ঠিক না। আরে ভাই তৃণমূল কংগ্রেস এদিকে প্রেস কনফারেন্স করছে আর মুখ্যমন্ত্রী পুলিশ প্রেস কনফারেন্স করে স্থানীয় যাদের গ্রেপ্তার করেছে, মুরারুয়ের বাসিন্দা, জঙ্গিপুরের বাসিন্দা, তাদের দেখাচ্ছে। কোনটা সত্য? তৃণমূলের এই সমস্ত প্রেস কনফারেন্সের কোনো গুরুত্ব কি যে মানুষগুলো মালদায় রিলিফ ক্যাম্পে আছে সেখানে তাদের কাছে আছে? আপনি মালদা মুর্শিদাবাদের অবস্থা দেখুন, দক্ষিণ 24 পরগনা দেখুন। আজকে যে আক্রমণ চলছে এটা একটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক চক্রান্ত। আমরা তো 80 দশকের মাঝখান থেকে বলছি। যে মুখ্যমন্ত্রী হওয়ার আগে কাগজপত্র স্পিকারের টেবিলে ছুঁড়ে দিলেন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে, আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি বললেন অনুপ্রবেশ বলে কিছু নেই, যাওয়া আসা সবই সমান, দিবে আর নিবে, মিলামে মিলিবে। ওনাকে তো মানুষ চেনে, চিনতে একটু সময় লেগেছে, 3টে নির্বাচন চিনতে লেগেছে। এবার দেখুন মানুষ মানুষের কাজ করে। ইলেকশনের আগেই আপনারা পরিকল্পিত প্লট সাজিয়ে এগুলো করেন, বাইরে থেকে আপনাদের নেতারা ডেলি প্যাসেঞ্জারি করে এবং বাইরে থেকে আরে আমাদের নেতারা ডেলি প্যাসেঞ্জারি করবে কিংবা ওই কালিদাস বলেছেন মেঘদূত হয়ে উড়ে আসবে, সেটা তো সময়ের ব্যাপার। আবার ডেলি প্যাসেঞ্জারি হবে, আবার মেঘদূত আসবে, আবার হোদল কুতকুত আসবে, খেলা দেখতে থাকবে। বারবার পোস্টে বল লাগে না, বল গোলে ঢুকবে।
মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এর যে রয়েছে অন্তর্ভুক্ত হলো তালিকাতে, সেটা শ্রীমদ ভগবত গীতা আর নাট্যশাস্ত্র। কি শাস্ত্র? নাট্যশাস্ত্র। খুবই ভালো। এইটুকু মানে ভগবত গীতা এই তো সারা পৃথিবী জুড়ে এখন ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় বহমানতার জয় জয়কার। মানুষ জানে পৃথিবীতে একমাত্র শান্তির বাণী দিতে পারবে সেটা হচ্ছে গীতা। গীতার থেকে বড় কোনো দার্শনিক বই আজ পর্যন্ত তৈরি হয়নি। তো স্বাভাবিকভাবেই সেটা মান্যতা পেল কি পেল না সেটা কিছু এসে যায় না। এই ভারতীয় বহমানতায়, ভারতীয় সভ্যতায় যারা বাইরে থেকে আসে সব গ্রাস করে নেবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে গীতা যাতে আগুন লাগানো না হয় সেটা দেখতে হবে। উকিল বর্মনকে জোর করে শীতলকুচি থেকে তুলে নিয়ে গেছে বাংলাদেশি দুর্বৃত্তরা। হ্যাঁ, কি বলবেন বিএসএফ এর গাফিলতি কোনটা? উকিল বর্মনকে জোর করে। দেখুন, আমাদের যে বর্ডারটা আছে, ভারত বাংলাদেশের বর্ডার, সেই বর্ডারটা অবৈজ্ঞানিক বর্ডার, পোরাস বর্ডার, এবং এই বর্ডারের মধ্যে 450 কিলোমিটার এমন জায়গা আছে যেখানে ফেন্সিং সম্ভব নয়। এবং এমন অনেক কথা বলা যেতে পারে যেটা আমার পক্ষে এখানে বসে বলা সম্ভব নয়। বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, যেমন আমাদের মাছ ধরতে গিয়ে বাংলাদেশে ধরা পড়ে, বাংলাদেশের এদিকে এসে ধরা পড়ে। কোন পরিস্থিতিতে কি হয়েছে এটা না জেনে বলা উচিত নয়। বাংলাদেশের অবস্থা কি প্রত্যেকে জানে। আর ভারত সরকার এখন এতটা দুর্বল হয়নি যে কাউকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে গিয়ে যা খুশি করবে, বসে থাকবে, মনে হয় সেরকম নয়। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট নামে একটা সমীক্ষা প্রকাশ হয়েছে টাটা ট্রাস্টের, সেখানে পশ্চিমবঙ্গের নাম 8 নম্বর, আর প্রথম পাশে আছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এরকম 5টা। এখন তলানিতে যে বিচার পাইয়ে দেওয়ার প্রশ্নে, দ্রুত বিচার পাইয়ে দেওয়ার প্রশ্নে পশ্চিমবঙ্গ তলানি না। পশ্চিমবঙ্গে বিচার চলবে কি করে? পশ্চিমবঙ্গে লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। লোয়ার কোর্টে বিচার হচ্ছে তৃণমূল কংগ্রেসের কারোর সমর্থকের ভেতর ঘরের মধ্যে 100 লোক ঢুকে পড়ছে, পুলিশ সহযোগিতা করছে না। এই যে ভোট পরবর্তী হিংসা মামলায় আমাদের যে 56 জন খুন হয়েছিল, সেখানে পুলিশ অসহযোগিতা তো দূরের কথা, প্রমাণ লোপের চেষ্টা করছে। যারা সাক্ষী তাদের গিয়ে বলছেন যে তোমাদের নিরাপত্তা দিতে পারবো না, যারা মামলা করেছেন তারা তুলে নিতে বলছে। এই তো পরিস্থিতি। পশ্চিমবঙ্গ সবেতে ওখানে আছে, কিন্তু কল্পনায় ঘুমের মধ্যে প্রথমে থাকে। এই যে বাংলা তৃণমূল ভবনের সামনে এখন চাকরিহারা দুর্ভোগী ভোগী যারা কাজ হারিয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা বিরোধ করে রেখেছেন। দেখুন, যারা চাকরি হারিয়েছেন তাদের যন্ত্রণা কথাটা ভেবে দেখুন। একজন কেউ সংসার করেছেন, 7-8 বছর চাকরি হয়ে গেছে, হঠাৎ এসে তার জীবন শেষ তার মতো করে সাজিয়েছে। গাড়ি কিনেছে, কেউ স্কুটার কিনেছে, কেউ বাড়ি করেছে লোন নিয়ে, কারো ছেলে মেয়ে পড়ছে, হঠাৎ আজকে তার চাকরিটা নেই, তো সে আন্দোলন করবে না? তৃণমূল কংগ্রেস বিক্রি করে দিল, আর যাদের বিক্রি করলো তাদের অন্তত টাকা পয়সা দিয়ে কম্পেনসেট কর। টাকার তো অভাব নেই। যে 5-6 হাজারের চাকরি মানে চিহ্নিত করা গেছে কিনেছে বলে, তো তাদের কাছে টাকাটা ফেরত দিয়ে তাদের সাইড করে দাও, তাহলে তো মিটে যায়। এটা তো সেটা করবে না। বিজেপির অভ্যন্তরীণ সমীকরণের জন্য এখনো পর্যন্ত দিলীপ বাবুকে শুভেচ্ছা জানানোর সৌজন্য দেখাননি শুভেন্দু অধিকারী। বিজেপির আভ্যন্তরীণ সমীকরণের জন্য শুভেন্দু অধিকারী দিলীপকে এখনো শুভেচ্ছা পর্যন্ত জানালেন না। ওদের মধ্যে এত কোন্দল, আপনাদের মধ্যে এত কোন্দল যে শুভেন্দু অধিকারী দিলীপকে বিয়ের শুভেচ্ছা পর্যন্ত জানাননি। আপনি কি মনে করেন যে দিলীপ ঘোষ যে বাড়িতে থাকেন ওখানে গিয়ে বিরোধী দলটাকে উদ্বাহ নৃত্য শুরু করে দেবে? গলায় মানে মালা পরে কীর্তন করতে করতে ওখানে শুভেন্দু অধিকারী পৌঁছবে? এসব কোনো কথা নেই। এসব নিয়ে রাজনীতি চলে না। দিলীপ তার এ নিয়ে এগুলো হচ্ছে, ঠিক নয়। তাকে অভিনন্দন জানিয়ে যদি জানাননি, সেটা কি দিলীপ ঘোষ বলেছেন? না আপনি জানেন ফোন করেছেন ওই করেন না। উনি দিলীপ ঘোষের বিয়ে নিয়ে উনি চিন্তিত, এবং উনি কালকে ভালোই পোস্ট করেছিলেন। উনি ওনার শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন। এই যে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কুণাল ঘোষের এই চিন্তা এবং দিলীপ ঘোষের প্রতি তার এই যে একটা ভালোবাসা, এতে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের মানুষ খুশি হবে শুনলে যে এত চিন্তা করছেন একটা দিলীপ ঘোষকে নিয়ে। 21 তারিখ নবান্ন অভিযানে ডাক দিয়েছে চাকরিহারারা, তারা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তো কথা হয়ে গেছে তাদের, আবার কি কথা বলবেন? ওরা আন্দোলন করছেন আন্দোলনের মতো করে। আমরা চাই এই আন্দোলনে রাজনীতির রং না লাগুক।
এই প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি দ্বারস্থ হয়েছিলেন চাকরি হারায়, সেটা কি সৌরভ গাঙ্গুলি আজকে মন্তব্য করেছেন এই বিষয়ে আমাকে জড়াবেন না, রাজনীতি করবেন না, রাজনীতিতে জড়াবেন না। না, চাকরি হারারা তারা চাকরি চলে গেছে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক কি? সৌরভ গাঙ্গুলির অনেক ফ্যান ফলোয়ার্স আছেন, তো স্বাভাবিকভাবেই সৌরভ গাঙ্গুলি একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, সমাজে যখন আইকন হয়ে যায় তখন তারও কিছু দায়িত্ব থাকে। আমরা তো অতীতে সেরকমই দেখে এসেছি, বিশেষ সামাজিক প্রয়োজনে রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা বক্তব্য রাখেন। তো সেক্ষেত্রে সৌরভ গাঙ্গুলির যদি একটা মতামত দেন তো নিঃসন্দেহে তার একটা সামাজিক প্রভাব আছে। উনি সেটা দিলেন না, দিয়ে এটা প্রমাণ করলেন যে উনি উনার মধ্যেই সীমাবদ্ধ। যারা গিয়ে চাকরি চাইতে গেছিল সৌরভ গাঙ্গুলি যখন 6 মারত তখন তারা লাফিয়ে হাততালি দিত, কেউ কেউ বাড়িতে ছবি টাঙিয়ে রাখত। তিনি সেই স্তরের যে নন, মানে অতটা উনি শক্তিশালী নন। মাঠে ভালোই শিল্প না গিয়ে করছেন একটা কোথায়, ওসব ব্যাপারে উনি আছেন। আর উনি তো স্পেনের থেকে বল পাঠিয়েছেন কলকাতায়।